বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহিদ হোসেন তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজকের আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বিষয়ের চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসায় থেকে একটি পাঠ নিয়ে আলোচনা করব। এখানে তোমরা কিছু চিত্র দেখতে পাচ্ছ। বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ বিমানের একটি চিত্র, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি গাজীপুর, বাংলাদেশ অভ্যন্তরীণ জল পরিবহন সংস্থা এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের একটি চিত্র এখানে দেখতে পাচ্ছ। তোমরা এই চিত্রগুলো দেখে অবশ্যই বুঝতে পারছো আজকের পাঠ কী হবে। আজকের পাঠটি হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়। তাহলে আসো আমরা এই পাঠ থেকে আজকের পাঠ শেষে আমরা কি কি জানতে পারবো সে বিষয়ে তোমাদেরকে একটু আমি ধারণা দিচ্ছি। তাহলে আমরা রাষ্ট্রীয় ব্যবসায় কি সেই সম্পর্কে তোমাদেরকে ধারণা দিচ্ছি। রাষ্ট্রীয় ব্যবসায় হচ্ছে দেশের সরকার বা রাষ্ট্র কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে রাষ্ট্রীয় ব্যবসায় বলে। রাষ্ট্রীয় ব্যবসায় রাষ্ট্র কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এরূপ ব্যবসায়ের মূল উদ্দেশ্য হল জনসেবা বা জনকল্যাণ। সাধারণত দেশে অধিক শিল্পায়ন, অধিক কর্মসংস্থান সৃষ্টি, মুদ্রা ও ব্যাংকিং ব্যবসায় নিয়ন্ত্রণ, প্রাকৃতিক সম্পদসহ সব সম্পদের সুষম বণ্টন ও ব্যবহারের উদ্দেশ্যে রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠিত হয়ে থাকে। এখন আমি তোমাদেরকে রাষ্ট্রীয় ব্যবসায়ের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে তোমরা দেখো, এখানে আমি একটি ছোটোখাটো চার্ট দিয়েছি রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্য। পয়েন্ট আকারে তোমাদেরকে আমি এখানে তুলে ধরেছি, কিন্তু এই পয়েন্টকে আমি আবার ব্যাখ্যা সহকারে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? তাহলে অন্যান্য ব্যবসায়ের চেয়ে রাষ্ট্রীয় ব্যবসায়ের বেশ কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। নিম্নে সেগুলো আমি বিশ্লেষণ করতেছি। তাহলে প্রথম হচ্ছে গঠন। রাষ্ট্রীয় ব্যবসায় সাধারণত রাষ্ট্রপ্রধানের অধ্যাদেশ বা জাতীয় সংসদে বিল পাশের মাধ্যমে গঠিত হয়। তাছাড়া সরকারি অধ্যাদেশের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানকে জাতীয়করণের মাধ্যমেও এরূপ ব্যবসায় গঠন করা যায়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মালিকানা। তাহলে রাষ্ট্রীয় ব্যবসায়ের মালিকানা সম্পূর্ণভাবে রাষ্ট্রের উপরে ন্যস্ত থাকে। রাষ্ট্রীয় ব্যবসায়ের মালিকানা কিসের উপরে ন্যস্ত থাকে? এটা রাষ্ট্রের উপরে ন্যস্ত থাকে, ঠিক আছে? 3 নম্বরেরটা হচ্ছে মূলধন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, দেখো তোমরা, মূলধন। তাহলে রাষ্ট্রীয় ব্যবসায়ের সকল মূলধন সরকারই সরবরাহ করে থাকে। রাষ্ট্রীয় ব্যবসায়ের মূলধন কে সরবরাহ করে? সকল মূলধনই সরকার সরবরাহ করে থাকে। তবে সরকার কোনো অবস্থায় জনগণের নিকট আংশিক শেয়ার বিক্রি করতে পারে। এক্ষেত্রে মূলধন যোগানদাতা সরকার ও জনগণ। তাহলে রাষ্ট্রীয় ব্যাংকের মূলধন
মূলধনের যোগানদাতাকে সরকার ও জনগণই রাষ্ট্রীয় ব্যবসায়ের মূলধন যোগানদাতা, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট পয়েন্ট কি 4 নম্বরে দেখো তো তোমরা কি আইনগত মর্যাদা। তাহলে রাষ্ট্রীয় ব্যবসায় যেহেতু বিশেষ আইনের মাধ্যমে গঠিত হয়, তাই এইটির আইনগত আলাদা সত্তা রয়েছে, আলাদা মর্যাদাও রয়েছে, ঠিক আছে। নেক্সট পয়েন্ট হচ্ছে উদ্দেশ্য। দেখো 5 নম্বর পয়েন্ট হচ্ছে উদ্দেশ্য। অন্যান্য ব্যবসায়ের মতো মুনাফা অর্জন বা বৃদ্ধি রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য নয়। রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য কি? জনসেবা বা জনকল্যাণই এ জাতীয় ব্যবসায়ের কি প্রধান উদ্দেশ্য। তারপরে দেখো নেক্সট পয়েন্ট কি চিরন্তন অস্তিত্ব। বিশেষ আইন দ্বারা গঠিত হয় বলে এ জাতীয় ব্যবসায় কৃত্রিম ও স্বতন্ত্র ব্যক্তিসত্তার অধিকারী। স্বতন্ত্র ব্যক্তিসত্তার অধিকারী হওয়ার কারণে রাষ্ট্রীয় ব্যবসায় চিরন্তন অস্তিত্বের অধিকারী। নেক্সট হচ্ছে মুনাফা বন্টন। এ জাতীয় ব্যবসায়ে লাভ হলে তা সরকারি কোষাগারে জমা হয় এবং জনকল্যাণে ব্যয় হয়, ঠিক আছে। আবার লোকসান হলে তা সরকারকেই বহন করতে হয়। নেক্সট হচ্ছে জবাবদিহিতা। এ জাতীয় ব্যবসায়ের সাফল্য ও ব্যর্থতার জন্য সরকারকে জাতীয় সংসদের নিকট জবাবদিহি করতে হয়। এছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য আছে, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু 9-10 ক্লাসে, অতএব আমাদের এর চেয়ে আর বেশি বৈশিষ্ট্যর দরকার নেই। তোমরা এই কয়টা বৈশিষ্ট্য তোমরা মনে রাখলে তোমাদের আর অসুবিধা হবে না, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, রাষ্ট্রীয় ব্যবসায়ের বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায়ের কিছু নাম, ধরন ও মন্ত্রণালয়ের কোন মন্ত্রণালয়ের অধীনে, এইটা আমি আলোচনার পূর্বে তোমাদেরকে আরেকটু আমি আলোচনা করব রাষ্ট্রীয় ব্যবসায়ের গঠন সম্পর্কে। যে রাষ্ট্রীয় ব্যবসায় হচ্ছে জনকল্যাণ এবং সুষম ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ রাষ্ট্রীয় ব্যবসায় গড়ে ওঠে। বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায় গড়ে ওঠে, ঠিক আছে। মূলত 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীনতা লাভের পর বাংলাদেশ সরকার বৃহৎ কল্যাণের উদ্দেশ্যে অনেকগুলো ব্যক্তি মালিকানাধীন শিল্প কারখানা, বাণিজ্যিক, আর্থিক ও বীমা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে। সাথে সাথে রাষ্ট্রীয় মালিকানায়ও বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। পরবর্তীতে বিভিন্ন কারণে অনেক প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানায় ছেড়ে দিলেও বেশ কিছু প্রতিষ্ঠান এখনও সরকারি মালিকানাধীন রয়েছে, ঠিক আছে। তাহলে রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ এবং সুষম ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য, ঠিক আছে। এই কারণেই রাষ্ট্রীয় ব্যবসা কি প্রতিষ্ঠিত হয়েছে। এখন আমি তোমাদেরকে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায়ের বেশ কিছু নাম, ধরন ও সেগুলি নিয়ন্ত্রণাধীন মন্ত্রণালয়ের একটি নাম আমি তোমাদেরকে উল্লেখ করব, ঠিক আছে। তাহলে দেখো, তোমরা তোমাদের বইয়ের 60 নম্বর পৃষ্ঠা বের করো। এখানে দেখো কিছু তোমাদের রাষ্ট্রীয় ব্যবসায়ের নাম, ধরন ও নিয়ন্ত্রণাধীন মন্ত্রণালয়ের নাম দেওয়া আছে। তোমরা এগুলো দেখো, তারপরও আমি তোমাদেরকে কিছুটা বলতেছি, ঠিক আছে। দেখো, ফার্স্টে বলছে বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা, রাষ্ট্রীয় ব্যাংকের নাম। এখন
ব্যবসায় না, এর ধরন কি, এটা হচ্ছে শিল্প। এটা কোন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীনে আছে? শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন, ঠিক আছে। তারপরে বাংলাদেশ পাটকল শিল্প সংস্থা কোন মন্ত্রণালয়ের অধীনে আছে? এর শিল্প মন্ত্রণালয়ের অধীনে আছে। এর ধরন কি? এর ধরন হচ্ছে শিল্প। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এটা ধরন হচ্ছে সেবা শিল্প। এটা কোন মন্ত্রণালয়ের অধীনে? এটা হচ্ছে জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের অধীনে আছে, ঠিক আছে। বাংলাদেশ ব্যাংক, এটার ধরন হচ্ছে ব্যাংকিং। এটা কোন মন্ত্রণালয়ের অধীনে আছে? এটা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অধীনে আছে। তারপরে নেক্সট, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা, এটা হচ্ছে, এর ধরন হচ্ছে পরিবহন। এটা কোন মন্ত্রণালয়ের অধীনে আছে? যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশ রেলওয়েও সেম। তারপরে আছে বাংলাদেশ পর্যটন সংস্থা, এটা কোন ধরনের? এটা কোন ধরনের ব্যবসা? এটা হচ্ছে সেবা, ঠিক আছে। তাহলে এটা কোন মন্ত্রণালয়? এটা হচ্ছে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পর্যটন সংস্থা, ঠিক আছে। আর বাংলাদেশ বিমান, এটা কোন মন্ত্রণালয়ের অধীনে বলতে পারো তোমরা? এটাও সেই বাংলাদেশ পর্যটন সংস্থাপন যে মন্ত্রণালয়ের অধীন আছে সেই মন্ত্রণালয়ের অধীনে, অর্থাৎ বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীনে আছে। আর এটার ধরন আছে পরিবহন। বাংলাদেশ পর্যটন সংস্থার ধরন হচ্ছে সেবা, আর বাংলাদেশ বিমান হচ্ছে পরিবহন, ঠিক আছে। তারপরে বাংলাদেশ অভ্যন্তরীণ জল পরিবহন সংস্থা, এটা হচ্ছে পরিবহন, এটার ধরন হচ্ছে পরিবহন। এটা যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে, ঠিক আছে। এগুলো তোমাদেরকে জানতে হবে। অনেক সময় তোমাদেরকে জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের থাকতে পারে, বা এমসিকিউ প্রশ্ন থাকতে পারে। অতএব তোমরা যদি এগুলো ভালোভাবে জানতে পারো, তাহলে তোমাদের জ্ঞানমূলক এখান থেকে যদি কোনো প্রশ্ন দেয় বা এমসিকিউ কোনো প্রশ্ন দিলে তোমাদের কাছে সহজ হবে। তার জন্য তোমরা এগুলো একটু ভালোভাবে খেয়াল করো, ঠিক আছে। তাহলে বাংলাদেশ বস্ত্রকল সংস্থা, এটার ধরন কি? এটা হচ্ছে শিল্প। এটা কোন মন্ত্রণালয়ের অধীনে? এটা শিল্প মন্ত্রণালয়ের অধীনে। নেক্সট হচ্ছে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা, এটা কোন মন্ত্রণালয়ের অধীনে? এটা হচ্ছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে। তাহলে এটা ধরন হচ্ছে সেবা, ঠিক আছে। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি গাজীপুর, এটা কোন ধরনের বলতে পারো তোমরা? এটা হচ্ছে শিল্প, এর ব্যবসার ধরন হচ্ছে শিল্প। এটা কোন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীনে? এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীনে, ঠিক আছে। তারপর বাংলাদেশ টেলিভিশন, এটা কোন ধরনের? এটা হচ্ছে সেবা। এটা কোন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীনে? এটা হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীনে, ঠিক আছে। আর বাংলাদেশ বেতার ঠিক সেম। তাহলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এটার ধরন হচ্ছে সেবা, কিন্তু এটার মন্ত্রণালয় হচ্ছে জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়, ঠিক আছে। আর জীবন বীমা কর্পোরেশন, এর ধরন হচ্ছে জীবন বীমা। এটা কোন মন্ত্রণালয়ের অধীনে? এটা অর্থ মন্ত্রণালয়ের অধীনে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এই চতুর্থ অধ্যায় শুরুতেই বলেছি যে এটা একটা বিরাট চ্যাপ্টার, ঠিক আছে। তাহলে এটা করতে কিন্তু অনেক সময় লাগে। আমি যতটুকু সম্ভব তোমাদেরকে এই মালিকানার ভিত্তিতে ব্যবসায় নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করেছি কয়েকটি পর্বে। হ্যাঁ, আজকের এই পর্বটি আমি এই রাষ্ট্রীয় মালিকানাধীনে রাষ্ট্রীয় ব্যবসায় থেকে আমি এটা শেষ করে দিচ্ছি। দেখো, মালিকানার ভিত্তিতে ব্যবসায় কত প্রকার? 5 প্রকার। তার কি তোমরা পূর্বে আমি এক মালিকানা বলেছি, অংশীদারি, যৌথ মূলধনী, সমবায় সমিতি, রাষ্ট্রীয় ব্যবসায়। আমি তোমাদেরকে এই অধ্যায়টি আমি যথাসাধ্য তোমাদেরকে আলাদাভাবে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা
তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমি এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের প্রশ্ন মাস্ট থাকবেই এবং এখান থেকে কিছু এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে। অতএব আমি তোমাদেরকে এই অনলাইন ক্লাসের মাধ্যমে যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করেছি, তোমাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা বাসায় ভালোভাবে এই আমাদের অনলাইন ক্লাসগুলো দেখার চেষ্টা করবা এবং বোঝার চেষ্টা করবা, এবং তোমরা বই পড়ে বইয়ের মাধ্যমেও কিছু জানার চেষ্টা করবা। ঠিক আছে? কোনো অসুবিধা হলে আমার সাথে, বিশেষ করে 9 তোমাদের হিসাব বিজ্ঞান, ব্যবসায়ী উদ্যোগ বিষয়ে কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে অথবা মেসেঞ্জারে তোমাদের সাথে আমার মেসেঞ্জারে লিঙ্ক আছে, তোমরা আমাকে ফোনের মাধ্যমে হোক, যেভাবে হোক আমার কাছ থেকে জানার চেষ্টা করবা। আমি ইনশাল্লাহ তোমাদেরকে যথাসাধ্য বোঝানোর চেষ্টা করব। তোমরা আমাদের এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা। আর আজকের তোমাদেরকে রাষ্ট্রীয় ব্যবসায়ের মাধ্যমে এই চ্যাপ্টার আমি এই 4র্থ অধ্যায় শেষ করলাম। তোমরা বাসায় ভালোভাবে পড়াশোনা করবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা, সর্বদা আল্লাহকে স্মরণ করবা, ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করার চেষ্টা করবা। তোমরা দুরূদ শরীফ, সূরা পবিত্রভাগে কালাম শরীফ তেলাওয়াত ঠিকভাবে করবা। দুরূদ শরীফ কিন্তু বিরাট ফজিলত। এই দুরূদ শরীফ একবার পড়লে 10টি সওয়াব পাওয়া যায়, 10টি গুনাহ কী হয় আল্লাহ মাফ করে দেয় তোমার। অতএব দুরূদ শরীফের অনেক ফজিলত আছে। তোমরা সর্বদা দুরূদ শরীফ দয়াল নবীজির শানে পাঠ করবা। আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের জন্য দোয়া রাখবা। দয়াল নবীজির শানে ছোট একটি দুরূদ শরীফের মাধ্যমে আশা করি আমি তোমাদেরকে এতক্ষণ যাহা বুঝাইলাম বা 4র্থ অধ্যায় নিয়ে যতটুকু আলোচনা করলাম, তোমরা ইনশাল্লাহ ভালোভাবেই বুঝতে পেরেছ। আজকের আমি তোমাদেরকে একটি দুরূদ শরীফের মাধ্যমে দয়াল নবীজির শানে একটি দুরূদ শরীফ আমি তোমাদেরকে পড়ার জন্য অনুরোধ করব। সবসময় দুরূদ শরীফ পড়বা। দুরূদ শরীফ অনেক দুরূদ শরীফ আছে, ছোট বড়। সবচেয়ে উত্তম দুরূদ শরীফ হচ্ছে দুরুদে ইব্রাহিম। তারপরে অনেক সময় ছোট ছোট দুরূদ শরীফ আছে, তোমরা এগুলো পড়ার চেষ্টা করবা দয়াল নবীজির শানে। ঠিক আছে? যে মনে করবা যে দয়াল নবীজির রওজা শরীফে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমাদের এই দুরূদ শরীফ পৌঁছাইয়া দিতেছেন। এই নেয়াইতে তোমরা দুরূদ শরীফ পাঠ করবা। তাহলে আজকের আমি তোমাদের সাথে আর দীর্ঘায়িত না করে ছোট একটি দুরূদ শরীফের মাধ্যমে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি পরবর্তীতে যদি আল্লাহ হায়াতে তয়্যিবা দান করে তোমাদেরকে নতুন আরেকটি অধ্যায় নিয়ে তোমাদের সম্মুখে আমি উপস্থিত হব। ঠিক আছে? তাহলে দুরূদ শরীফটা হচ্ছে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আহলুহু। অর্থ কি? অর্থ হচ্ছে আমাদের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার যথাযোগ্য প্রতিদান করুন। আমিন। আল্লাহ হাফেজ। তাহলে আমি এখানে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।